Hi friend, welcome my channel. Subscribe please. এখন একজন তো দেখাশোনা করা লাগে। দেখবেন যে আগে ম্যাক্সিমাম পরিবারের একজন রাখাল থাকে। আমার বাবা আমাকে আছে রাখালের ট্রেনিং দিচ্ছে একবার জন্মের পর থেকে। রাখালের ট্রেনিং দিচ্ছে যে আমাকে রাখাল বানাবে। আমি এরকম ছোটকাল থেকে কোনো রকম হাঁটা শিখেছি, তখন তো আমার ট্রেনিং চলছে এটা। আমি ছোট, একবারেই ছোট, মানে আমার আবহাওয়া মনে আছে। আমাদের গ্রামে জালাল বিশ্বাস ছিল তখন আপনার মেম্বার। ওই মেম্বার কাকা আমাকে ডাক দিচ্ছে। আমি মাঠে গিয়েছি, মাঠেতে বাট আমি তো কিছু বুঝি না, বাট বসে থাকলেও জমিটা ঠিকমতো কাজ করে। আর এই খাল পাড় জিয়ার খাল আছে আমাদের, খাল পাড়তে সব জমি তো ওই গরু, মানে যদি লোক না থাকে তাহলে গরু ছেড়ে দেয়, ছাগল ছেড়ে দেয়, ফসলগুলো খেয়ে ফেলে। তা এখন আমি যদি থাকি তাহলে আমার কথা আমি তো বাড়ি বলে দিতে পারবো জমকের গরু এই খেয়েছে। এই ভয়তে মানুষ ওই যারা লোন তারাও ঠিকমতো কাজ করতো, আর ওই গরু ছাগলগুলো ঠিকমতো বেঁধে রাখতো। আমাকে উনি কোলের মধ্যে ডেকে বলতে, সেলিম তুই তো বাবা মরেছিস। আমি কেন টাকা কী হয়েছে? তা বলছে, দেখ চায়না রেখা রেজাউল, মানে রবিউল, আমার বড় ভাই বোনের নাম বলতেছে যে চায়না রেখা রবিউল রেজাউল এরা সব কীরকম ড্রেস পরে স্কুলে যায়, তারা কখনো মাঠে আসে না। আর তুই তো বাবা এই যে মাঠে কাজ করিস, তোর তো ভবিষ্যৎ নাই। উনি বললো যে তুই স্কুলে ভর্তি হবি, স্কুলে ভর্তি হবি, তুই কিন্তু এরকম, তুই যদি এরকম করিস তাহলে কিন্তু তোর ভবিষ্যৎ একবারে অন্ধকার। তুই সারা জীবন তোকে এরকম মাঠে কাছে কাজ করতে পার, ওরা কিন্তু এরকম গাড়ি দিচ্ছ। আমার এই টাকা ঢুকাই দিচ্ছে না ব্রেনে। আমি মোটামুটি বাড়ি যেয়ে বলেছি যে আমাকে স্কুলে ভর্তি করে দিতে হবে। তখন আছে আমার দাদি আছে, আমার মা নাই, আমার মা ছিল না। দাদি গেল মূলত আমার পক্ষে সব থেকে বেশি করতো। তা আমি যখন দাদিকে বলেছি যে আমাকে স্কুলে ভর্তি করতে হবে, আর আমার বাবা তো আমাকে কোনো ক্রমে স্কুলে ভর্তি করবে। তা আমি কি করেছি, একদিন মাঠে যাই, মাঠে না গেলে ওই ধান খেয়ে ফেলেছি। ধান খেয়েছে, আর আমার বাবা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজ পড়ে মাঠে যেত দেখতে। উনি ব্যবসা করতেন তো, ফজরের নামাজ পড়ে মাঠ পরিদর্শন করে এসে খেয়েতে গোসল করে খেয়েতে উনি ওনার ব্যবসায়িক কাজে বেরিয়ে যেত। ওই ধান খেয়ে ফেলেছে, এইবার এসে আমাকে মোটামুটি ছোটো মানুষ দিয়েছে মা, মাঠে যাইনি কেন, তুই যদি যাইতি তাহলে তো ধান খেতাম। মানে আমার মেজো কাকা আবার আমাকে খুব প্রচণ্ড ভালোবাসতো। আমার তো মেজো কাকা সেজো কাকা ছোটো কাকা কোনো কাকাই বিয়ে করে না, শুধুমাত্র আমার ফাদারই বিয়ে করেছে। ওই সব কাকারা আমাকে খুব ভালোবাসতো। এই মারা নিয়ে আমাদের বাড়িতে মোটামুটি এমন একটা হয়ে গেছে যে টোটাল ডিভাইডেড হয়ে গেছে। মেজো কাকা বলছে যে সেলিম আর তোমার পাশেই থাকবে না, আমার পাশেই থাকবে, ওরে আমি স্কুলে ভর্তি করবো, ও তোমার ছেলে না, ও আমাদের ছেলে। এই করে আমাকে স্কুলে ভর্তি করে দিল। আমি কিছুদিন থাকলাম। আব্বা খুব দাদিকে বোঝাই বোঝাই বলতো স্কুলেও যায়, মাঝে মাঝে একটু মাঠেও যায়। মাঠে মাঝে এসে আমি একটু ভর্তি হয়েছি তখন ছোটো ওয়ান, আগে ছোটো ওয়ান ছিল না, এই ছোটো ওয়ানে ভর্তি হয়েছি। তা সেই ছোটো ওয়ানে অবস্থায় আমি মাঠেও যাই, স্কুলেও যাই। এবার পাশের বাসায়, পাশের বাড়ি এক কাকি আছে, মাদু কাকি, হিন্দু, তার কাছে যেহেতু প্রাইভেট, সম্ভবত তাকে মানে বলে যে চলে এমন পিটার পিটাবা তো যেন ওই পড়ার নাম ভুলে যাবে। এটা আমার একটা ধারণা, কারণ আমরা 12-13 জন একসাথে পড়তাম, অনেকের 5-7টা ভুল হলেও কিছু বলে না, আমার একটা ভুল হলে আমার কমছি দেখি। ঠিক আছে, এরকম করে আমাকে মোটামুটি আমার আব্বা ট্রাই করেছে মাঠে কাজ করানোর জন্য। তা আমি, আমার ফোকাস ছিল যে যে কোনো এতে আমার লেখাপড়া করতে হবে। আমি 1, 2, 3, 4, 5 এই 5টা ক্লাস আমি বাড়ি থেকেই, মাঠ প্লাস স্কুল এই দুটো করেছি। এবার আমি আপনার যখন পড়ে উঠলাম, ওখানে আমাদের স্কুলের ভালো জিনিয়াস স্টুডেন্ট যেগুলো ছিল তাদেরকে স্কলারশিপের জন্য হোম থেকেই অ্যাসেট বাছাই করা হতো। মানে 5-এ উঠলেই যেন তাদেরকে ওইভাবেই করে, কারণ আমাদের স্কুলে 3টা 4টা 5টাও স্কলারশিপ পাইতো, পাওয়ার কথা 2-4টা ইউনিয়ন থেকে, কিন্তু আমাদের স্কুলে 5-6টা করেও পাইতো। মানে আমাদের স্কুলের মানটা খুব ভালো ছিল, প্রাইমারি স্কুলের মানটা। তো আমার আব্বাকে ডেকে আমার স্যাররা বললো যে সেলিম তো স্টুডেন্ট ভালো, ওকে স্কলারশিপ দেওয়াবো, ওরে ভালো কিছু টিচার দেয়। আমাকে টিচার দিল। তখন আব্বা টিচার
আমি দুই টিচারের কাছে পড়তে যেতাম, মাঠেও যেতাম, মাঠ প্লাস লেখাপড়া, এই করে আমি 5 শেষ করলাম। আমার বড় ভাই পড়াশোনা ক্যারেট স্কুলে পড়তো। বড় ভাই আমাকে বললো যে তুই যদি সেদিন ভালো কিছু করতে চাস তাহলে তুই একটা কাজ কর, 5 স্কলারশিপ পরীক্ষা শেষ হয়ে গেলে তুই কিন্তু পড়া বন্ধ করিস না। এখন কেন? তোর ক্যাডেটে পরীক্ষা দিয়ে, ক্যাডেটে পরীক্ষা দিয়ে যদি তুই চান্স পেয়ে যাস তাহলে তোর এসএসসি পর্যন্ত ফ্রি, মানে এসএসসি পর্যন্ত কোনো টাকা পয়সা লাগবে না, আরও স্কলারশিপ পাবে। এই জিনিসটা আমার ব্রেনে ঢুকলো, মাথায় ঢুকলো। এইবার আমি খেয়ে না খেয়ে করতাম, খেয়ে না খেয়ে করতাম। এবার পরীক্ষা দিলাম, 482 জন পরীক্ষা দিলাম, তার ভিতরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ফার্স্ট হয়ে গেলাম। ফার্স্ট হয়ে গেলাম মানে আমার কপাল খুলে গেছে। এইবার আমি ভর্তি, ভাই আমাকে ভর্তি করে দিয়েছে। ভর্তি করে দেওয়ার পরে বাড়ি থেকে আসার সময় আমি কিন্তু কাউকেই, মানে ভাই বলছে যে বলিস না, বললে তো তারা যেতে দেবে না, বললে তো যেতে দেবে না, শুধুমাত্র আমার দাদি আর আমার মেজো বোন এই দুজন যাবে। আমি ভর্তি করবো সহ এই বড়াশোলা ক্যারেট স্কুল, নড়াইল একটা ক্যারেট স্কুল আছে, নড়াইল বড়াশোলা ক্যারেট স্কুল, ক্যারেট স্কুল এবং ক্যারেট মাদ্রাসা বুঝে আছে। তো ওই ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে গেলে তো আমি আর বাড়ি থেকে চলে আসছি, আব্বার তো মন বিশাল খারাপ যে আমার মার্কেট কী হবে। এরপরে অবশ্য আমি মার্কেট ছেড়ে দিয়েছি, সব সব আমাদের জমিগুলো লিজ দিয়েছে বা আদার্স যা কিছু তারা করেছে। যাই হোক, এবার আমি আপনার 6-এ পড়তাম, 5-এর বেস পড়াতাম, কারণ আমার ব্রেনে আছে যে টাকা 1 টাকাও নিব না আব্বার কাছে, আমি আমার ওয়েতেই লেখাপড়া করবো, দেখি কী পাই হিসাব, মানে ছোটোকাল থেকেই জিদ করলাম। এরপরে আমি এসএসসি পাস করেছি, ইন্টার পাস করেছি, অনার্স করেছি, মাস্টার্স করেছি, অনার্স মাস্টার্স দুটাই ইংলিশ। এরপরে আমি মনে করেন আমার আব্বা তো সব থেকে বেশি টাকা পয়সা খরচ করেছে ভাইদের পিছনে। আমার বড় ভাই ক্যাডেটের থেকে এসএসসি পাস করেছে, আপনার যশোর ক্যান্টনমেন্ট থেকে এইচএসসি পাস করেছে, অর্থাৎ বড় বড় প্রতিষ্ঠানে তাকে পড়িয়েছে। হ্যাঁ, আমি যখন বিয়ে করব, আমার একটা ব্রেন লোক বিয়ে করতে হবে, আমি বাড়ি নিজে বিল্ডিং দিলাম, মানে বিয়ে করার আগে স্টুডেন্ট লাইফেই কিন্তু আমি নিজে বাড়িতে বিল্ডিং দিলাম, কারণ আমার কোচিং সেন্টার টিউশনের টাকার অভাব নাই, টাকা ইনকাম করে আমি আগে থেকে নিয়ে বাড়ি বিল্ডিং দিলাম। বিল্ডিং টিল্ডিং দিয়ে আমি যে বিয়ে করেছি এটাও আমার নিজের টাকা, অর্থাৎ নিজের টাকার ঘর, নিজের খরচ খরচ সব কিছু দিয়ে বিয়ে করেছি। এইবার আসেন, আমি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করি। শিক্ষকতা করার কালীনে মোটামুটি আমার ভিতরে ঢুকলো যে আমাকে বড় হতে হবে। বড় হওয়ার একটা ওয়ে আছে ব্যবসা, এই চাকরি করে কোনো কাজ হবে না। এই কোচিং সেন্টার ছিল, আমার কয়েকটা কোচিং সেন্টার শাখা ছিল, জেনিত কোচিং সেন্টারের কয়েকটা শাখা ছিল না, ঢাকাতে একটা ছিল, চট্টগ্রামে 2টা ছিল, যশোরে একটা ছিল, নড়াইলে একটা ছিল, এই কটা শাখা আমি চালাইতাম। যাই হোক, আমি বিজনেসে ঢুকলাম। বিজনেসে ঢোকার পরে স্যালারি তখন ওই যে বলেন এই যে ভয় পাই মানুষ, এই ভয় পাওয়া একটা কোম্পানিতে আমি কোনো একটা মেজরের হাত দিয়ে আমি ইনভলভ হয়ে যাই। 10 মাসে ডাবল, ইউনিপে 2, ইউনিপে 2 10 মাসে ডাবল। আমি ওই জায়গায় বিনিয়োগ করলাম প্রথম, একজনের কাছে প্ল্যান দেখে আমি সাথে সাথে 8,400 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করলাম, 21,000 টাকা বিনিয়োগ করলাম। বিনিয়োগ করে আমি বাড়ি এসে এক আর্মির সাথে আমার সম্পর্ক বলো, তারে বলেছি, মানে চিটাঙ্গে আর কি, বাসায় এসে বলছি, বলার সাথে সে 6 লাখ টাকা দিয়ে দিচ্ছে। 6 লাখ টাকা দেওয়ার সাথে আমি 60,000 টাকা কমিশন পেয়ে গেছি, 10% স্পট 60,000 টাকা। মানে আমার শরীরে কেমন ধরনের একটু আলাদা একটা একটা গরম ভাব, একটা এনার্জি চলে আসলো আর কি। উনি 6 লাখ টাকা দিল, তারে নিয়ে সাথে সাথে চলে গেছেন জিইসি মোড, যে দিয়ে আসে 60,000 টাকা পেয়ে গেছি। এরপরে আমার খালাতো বোনের হাজব্যান্ড আছে, আর সেও আমি, ওরে বলছি, ও বললে 2,10,000 টাকা দিচ্ছে। দিলে আমি পাইছি আবার ওই জায়গায় 20-20 40,000, অর্থাৎ 20,000 টাকা আছে স্পট কমিশন, 20,000 টাকা আছে ম্যাচিং কমিশন, 40,000 টাকা পেয়েছি। তাহলে একদিনে ইনকাম হলো কত? 1 লাখ। 1 লাখ টাকা আমার একদিনে ইনকাম হয়ে গেল। একদিনে 1 লাখ টাকা ইনকাম হয়ে গেলে এইবার স্টুডেন্ট যেহেতু পড়াই, আর চিটাগাঙ্গে ম্যাক্সিমাম আছে বড়, ম্যাক্সিমাম টাকা লাগে, ব্যবসায়ী হোক আর চাকরিজীবী হোক, ম্যাক্সিমাম টাকা, মানে যাকে বলি সেই টাকা দেয়। আর সেলিম স্যার বলেছে আর কোনো কথা নেই। এই করে দেখি যে আমার কোটি কোটি টাকা বিনিয়োগ হয়, কোটি 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 টাকা বিনিয়োগ হয়, আর আমার কাছে টাকা আসে প্রতিদিন 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকাও আসে। মাস্টারে দিলাম ছেড়ে, কোচিং সেন্টার দিলাম বন্ধ করে দিয়ে, জিইসি মোড়, যারা চিটাগাঙ্গে গিয়েছেন চিনবেন, ওইখানে আপনার মেহেদিবাগ গোল পাহাড় মোড়, ওইখানে আমি নিজে একটা অফিস নিলাম, বিরাট অফিস নিয়ে ওই ব্যবসা শুরু করে দিলাম। দিলে
এইবার ইউনিপে টুইউ তো কোনো একটা কারণে বন্ধ হয়ে গেল, আপনারা জানেন যে আবুল মাল আব্দুল ইউনিট একদিন সব ব্যাংক বন্ধ, টাকা দিতে পারে না, সব টাকা এসে নিয়ে নিয়ে ইউনিপেতে দেয়। ওই হাই হাই কোম্পানি, এই কোম্পানির জন্য আজকে এই ব্যাংকগুলো চলতেছে না। আব্দুল মাল আব্দুল মুহিত একটা বক্তব্য দিল, তার পরের দিন থেকে কি ইউনিপে ক্লোজ, মানে টাকা দেয় না কেউ। এলো টাকা দিয়ে টাকা দেয়, এ দিলে একজন মনে করেন আপনি যদি দেন তাহলে ওনাকে দিয়ে, উনি দিলে আরেকজনকে দেয়, এর বাইরে অন্য কোনো ব্যবসা সেখানে নাই। ঠিক আছে, কোনো ব্যবসা নাই। এই ব্যবসা আবার ব্যবসাতে না, এটা আবার বুঝেছে কখন ধরা খাওয়ার পরে। এর আগে কিন্তু এর আগে তো র গোল্ড স্বর্ণের ব্যবসা দেখাইছে, স্বর্ণের ব্যবসা দেখাইছে, আমরা ওই পথে চলেছি। যাক, এবার ইউনিপে টুইউ বন্ধ হলো, ইউনিপে টুইউ বন্ধ হওয়ার পরে গেলাম তো বাবু ঘুরে নেই। আমি এবার কি করলাম বলছি না, আমি কোনো বিপদে পড়ি নাই, বিপদে পড়ি না এই কারণে আমি আসতেছি। আর নাহলে আমি আবার তাল হারা হয়ে যাবো, প্রশ্ন করলে লাস্টে করে না। এখন এই আমি মোটামুটি যেহেতু ইনকাম বন্ধ, তাহলে এটা বড় বিপদ। তা আমার ওই প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে যায় তখন আমার কাছে 1,90,00,000 টাকা ক্যাশ ছিল, মানে ক্যাশ টাকা আমার কাছে 1,90,00,000 টাকা ছিল। তা আমি আবার ডিরেক্টলি আমার রেফারে টাকা দিয়েছি, এরকম অনেক লোক আছে না যে সরাসরি আমার রেফারে দিয়েছে। এই সমস্ত লোককে আমি ডেকে ডেকে আমার ওই টাকা পরিশোধ করে দিয়েছি, সবাই টাকা পরিশোধ করে দিয়েছে, মূল টাকা ব্যাক করে দিয়েছি। তাতে আমার গেছে আছে 1,70,00,000 টাকা। 1,70,00,000 টাকা দিলে আমার আর কারোর কাছে কোনো ঋণ নাই, দায় নাই। আমি কিন্তু ওই 01915463338, এটা হলো বাংলালিংক এন্টারপ্রাইজ, অনেক আগের সিম। বাংলালিংক সর্বপ্রথম এন্টারপ্রাইজ নামক 3টা নাম্বারে এফএনএফ করা যেত, একটা সিম বের করে দিল, সেই সিম আমার। আমি তখনও সেই সিম ইউজ করি, এখনও সেই সিম ইউজ করি। ঠিক আছে, আমার কোনো সিম কখনো বন্ধ হয় না, যেহেতু টাকা দিয়ে দিছে ওই সিটে আমি থাকি। যাই হোক, পরে আছে কত 20 লাখ টাকা আমার কাছে ক্যাশ আছে। এবার রেপনেক্স বিডি লিমিটেড নামক একটা কোম্পানি আসলো 6 মাসে ডাবল, 10 মাসে বন্ধ, এবার আসলো কত 6 মাসে ডাবল। 1 লাখ টাকা বিনিয়োগ করলে 6 মাসে 2 লাখ টাকা। এই কোম্পানির নাম হচ্ছে রেপনেক্স বিডি লিমিটেড। এইটার ম্যানেজিং ডিরেক্টর ছিল পিন্টু বিশ্বাস, মাগুরা বাড়ি, রনি ছিল আছে কুমিল্লা বাড়ি, চেয়ারম্যান। ওই কোম্পানির প্ল্যান দেখতে আসলাম আমরা একসাথে 52 জন চট্টগ্রাম থেকে। 52 জন এসে দেখি যে ওদের আসলে কোনো কিছুই নাই, ওরা কিন্তু গল্প দিল যে স্টিভিয়া এবং সি উইডস এই দুইটা আছে চিটাগাঙে, কক্সবাজারে আছে উৎপাদন করে। আমরা যেহেতু চিটাগাঙে থাকি, তাহলে মার কাছে মাসির গল্প, আমরা চলে গেলাম ওখানে। যাই দেখি যে এগুলো সম্পূর্ণ ভুয়া। হ্যাঁ, আমরা আবার একসাথে বসলাম, বসে বললাম যে দেখ, এই যে কোম্পানি শুরু হয়েছে ঠিকই বাঙালি সব করবে, বাঙালি ঠিকই করবে, আমি তুমি যদি না করি ঠিকই আমি তুমি পিছাই করবো। তাহলে ওইটা কমপ্লিট ফেক জেনে ওইটা আবার শুরু করলাম। আমি রিয়েল কথা বলতেছি, ঠিক আছে, মানে ওইটা যে ফেক এটা বুঝলাম, বুঝেও কি ওই প্রতিষ্ঠানে কাজ শুরু করলাম। কাজ শুরু করে সেটাও খুব ভালো টাকা কামাইছে ওখান থেকে প্রায় 3.5 কোটি টাকার মতো ইনকাম করেছে। ওইটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত 3.5 কোটি টাকার মতো বন্ধ ইনকাম করার পরে এরপরে কোম্পানি আসলো আর একটা, ওটা কিছু বন্ধ হয়ে যায়। এরপরে আর একটা আসে 6 মাসে ডাবল, সেটার নাম আছে গেইন প্লাস লিমিটেড। গেইন প্লাস এই কোম্পানির যিনি চেয়ারম্যান, উনি আছে সাবেক এডিশনাল আইজি এম এ খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বাঞ্ছারামপুর 6। ওনার বাড়ি আছে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। আর এই উত্তরা 7 নম্বর সেক্টরের আপনার 7 নম্বর রোডের প্রথম বাড়িটাই ওনাকে সবাই কম বেশি চেনে, ভালো মানুষ। উনি করলো এই কোম্পানি, উনি অনেক গল্প দেখালো, এইগুলো রিয়েল মনে হলো যে এইগুলো সম্ভব। মানে 6 মাস থাকবে না, জাস্ট একটা সিস্টেমে কিছুদিন থাকার পরে পরবর্তী তারা স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগিয়ে যাবে। তাদের ওই সিস্টেমগুলো আমার কাছে পছন্দ হলো, ওই কোম্পানিটা রিয়েল মন থেকে কাজ শুরু করলাম। মন থেকে কাজ শুরু করে আপনার আমি চেয়ারম্যানের ফেভারে ছিলাম, আর ম্যানেজিং ডিরেক্টরটা ছিল একটু বড় ওই প্রতিষ্ঠানের, তার নাম ছিল মহিউদ্দিন। ওই লোকটা ছিল বড়। সে ওই প্রতিষ্ঠান থেকে মাত্র 6 কোটি টাকা লোক সামলাইতে না পেরে 6 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এবার 6 কোটি টাকা যখন ক্যাশ চলে গেছে, প্রতিষ্ঠানের চেয়ারম্যান করে গেছে বিপদে। চেয়ারম্যান বিপদ, এবার করবে, চালাবে কী করে প্রতিষ্ঠান, মাত্র কয়েকটা ব্যবসা মাত্র শুরু করেছে, তখন ওই প্রতিষ্ঠানটাও আর কন্টিনিউ করা সম্ভব হয় না। ওই প্রতিষ্ঠানে আমি একটা মামলা খাই, 25 কোটি টাকা আত্মসাৎ মামলা। 25 কোটি টাকা আত্মসাৎ মামলা আমি খাই, মানে চেয়ারম্যান সহ, মানে ওই সহ কয়েকজন ডিরেক্টর সহ আমার নাম তার ভিতরে ছিল। এবার আমি ওই মামলায় কট হই, জেলেও গিয়েছি, জেলও খেটেছি, 12 দিন জেলে ছিলাম। পরবর্তী বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে মামলা মেটাইতে হবে। তখন আমি তো
টাকা পয়সা নাই, টাকা পয়সা নাই, কারণ ওই প্রতিষ্ঠানে আমি সব বিনিয়োগ করেছি। মানে ওই জিনিসগুলো, যেহেতু ওই প্রতিষ্ঠানটা রিয়েল প্রতিষ্ঠান, তো ভালো প্রতিষ্ঠান, ভালো কিছু হবে, আমি আমার সমস্ত টাকা পয়সা ওখানে বিনিয়োগ করেছি। আর আছে বাড়ি একটা বিল্ডিংয়ের কাজ, মানে তখন চলমান, বিল্ডিংটা তখন তখন কিন্তু আমি বিয়ে করি নাই, তখন বিল্ডিংটা আমার চলমান। যাক, আমার কাছে টাকা নাই। এবার আমি ওখান থেকে বের হওয়ার পরে কী করবো? বের হওয়ার পরে প্রত্যেক মাসে আমার হাজিরা দেওয়া লাগে, হাজিরা দিতে 4-5 হাজার টাকা খরচ হয় উকিলের। জানে যে আমাদের কাছে টাকা আলাদা, তো ওই প্রতিষ্ঠান থেকে মামলাটা 25 কোটি টাকা আত্মসাৎ, মানে টাকা তো আমার কাছে আছে, এখন অ্যাডভোকেটেরও চাহিদা বেশি। ঠিক আছে, এখন আমার ওই হাজিরা দেবো এরকম কোনো ইয়ে নেই, মানে কয়েক মাস পরে যে এরকম। তখন কী হলো, আমি RFL এর চাকরিতে ঢুকলাম। চাকরিতে ঢুকে চলে গেলাম ট্রান্সফারে চিটাগং, মানে যাতে আমি আর হাজিরা দিব না, হাজিরা দিব না আমি। এবার মানে আমার ব্রেনে ঢুকলো যে টাকা কামাবো, টাকা কামায়ে এরপরে মামলা মিটাই ফেলে দেবো, সমস্যা নেই। যাই হোক, সেই মোতাবেক আমি চাকরিতে ঢুকলাম। কি চাকরি শুনবেন? RFL এর সেলস রিপ্রেজেন্টেটিভ। আমি একজন শিক্ষক, আমি একজন এই মানের ব্যবসায়ী, আমি সেলস রিপ্রেজেন্টেটিভের ব্যবসায় চাকরিতে ঢুকলাম। স্যালারি আছে 12,700 টাকা, 12,700 টাকা স্যালারি, সেই চাকরিতে ঢুকলাম। ঢুকে আমি আপনার ফুল নিয়েছিল যে আমাকে ঘুরে দাঁড়াইতে হবে, ওই চাকরি করি আর ব্যবসার লাইন কাট করলাম। ব্যবসার লাইন কাট করে 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 মোটামুটি 1 থেকে 1.5 বছর আমি দিন আর রাত কাকে বলে এইগুলো একমাত্র করে আল্লাহ জানে। দিন কখন গেছে, রাত কখন হয়েছে, আমি এরকম পরিশ্রম করে আগে আমি ক্যাপিটাল তৈরি করলাম। ক্যাপিটাল তৈরি করে চাকরিও করি, একটা ব্যবসা প্রতিষ্ঠান করলাম। করতে পারেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান করলাম চায়না থেকে, রিহোম থ্রেড ফিটিংস। এটা আমি আর তুহিন ভাই নামে এক ভদ্রলোক, এই দুজনে মিলে আমরা চায়না থেকে আমদানি করা শুরু করলাম রিহোম থ্রেড ফিটিংস। এই এলাকায় 1 টাকায় 3 টাকা লাভ, মানে পাইকারিতে 1 টাকায় 3 টাকা লাভ। খালি মালটা আনতে যত দেরি, কিন্তু বিক্রি হতে সময় লাগে না। থ্রেড ফিটিং বিশাল চলাচল, ঠিক আছে। এইবার ওই ব্যবসা করে ভালো একটা অ্যামাউন্ট হলো। এরপরে চাকরিতে কিন্তু এর মাঝে মাঝে গ্রাজুয়ালি আমার কয়েকটা র্যাঙ্ক চেঞ্জ হয়েছে। আমি লাস্ট এখানে আসার আগ পর্যন্ত আমি সিনিয়র ডিভিশন ম্যানেজার হিসাবে ছিলাম। তখন আমার RFL এর স্যালারি ছিল আছে 3 লাখ টাকা। RFL থেকে আমি 3 লাখ টাকা স্যালারি পেতাম। আমার ওই ব্যবসা থেকে আরও 1,05,000 টাকা ইনকাম হতো, অর্থাৎ 8 লাখ টাকার মতো মাসে ইনকাম ছিল। ওই সময় আছে আমি এই প্রতিষ্ঠানের দাওয়াত পাই। আমি যেহেতু ইউনিপে করেছি, আমি যেহেতু রেডনেক্স করেছি, আমি যেহেতু গেইন প্লেস করেছি, মানুষ নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। আরও যেহেতু কোচিং সেন্টার চালাইতাম, পড়াইতাম, কারণ সবসময় আমার মন চাই যে মানুষ নিয়ে কাজ করতে। কিন্তু ট্রেডিশনাল বিজনেসে একটা হ্যাসেল হচ্ছে, মানে আমার টাকা বাকি দিতে হয়, ওই টাকার জন্য আবার ধর্ণা ধরা লাগে। ঠিক আছে, ট্রেডিশনাল সিস্টেমে এই একটা লাভ আছে, কিন্তু প্রচুর পরিমাণে টাকা মার্কেটে পড়ে যায়। এই টাকাগুলো তুলতে গেলেও মানে মুখ কালাকালি হয়। এই জন্য আমি চাচ্ছিলাম যে ভালো একটা কিছু করি। তখন আমি এই প্রতিষ্ঠানের সংবাদ পেলাম। এই প্রতিষ্ঠানের সংবাদ পেয়ে আমি কাজ শুরু করে দিলাম। শুরু করে আমি RFL জব ছেড়ে দিলাম। 2022 সালের 17 জানুয়ারি আমি চাকরি ছেড়ে দিলাম। আমার ওই যে ব্যবসা প্রতিষ্ঠান, সেই ব্যবসা প্রতিষ্ঠান আমার ওই যে শেয়ার, মানে আরেকজন যে পার্টনার ছিল তাকে ছেড়ে দিলাম। আমি 10 লাখ টাকা লস দিয়ে ওই ব্যবসা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি একবারে জিরো থেকে এখানে এসে শুরু করলাম। জিরো থেকে এখানে এসে শুরু করলাম। শুরুটা কেন করলাম, মানে ওইগুলো এস্টাবলিশড একটা পজিশন ছেড়ে দিয়ে এখানে আমি কেন জিরো থেকে শুরু করলাম? তখন কিন্তু এই প্রতিষ্ঠান তেমন কোনো কিছু হয় না, এই প্রতিষ্ঠান মাত্র কাজ চলছে। লার্নিং অ্যান্ড আর্নিংয়ের কাজ এখনও পর্যন্ত পাই নাই, মানে প্রসেসিংয়ে আছে। বাট এই প্রতিষ্ঠানের যে প্ল্যান প্রোগ্রামটা, আমি তাদের যে মিশন এবং ভিশন, এই দুটো যদি দেখে আমার কাছে, মানে আমার যে টেন্ডেন্সি ছিল যে ভবিষ্যতে যে এই ওয়েতে যেন মানুষকে উপকার করতে পারে, সেই সব কিছু মিলে গেল এই প্রতিষ্ঠানের সাথে। তখন হচ্ছে আমি ওইটা বাদ দিয়ে এইটার সাথে শুরু করলাম। শুরু করে দেখেন, আমি ফ্যামিলি ছাড়া আবার আমি কোথাও থাকি না। আমি কোথাও যদি ভ্রমণ করতে যাই একদিনের জন্য, তখন ফ্যামিলি না নিয়ে যায়। ঠিক আছে, ফ্যামিলি ছাড়া আমি থাকি না। তাহলে আমি আমি আমার ফ্যামিলি আছে, এইখানে আমি আসলাম, আমার তো অবশ্যই ফ্যামিলিতে। আর আমার একটা চিন্তা, আমার একটা ছিল যে এই অফিসের পাশে আমার বাসা হতে হবে। কেন সেটা আমি জানাচ্ছি। এই বিল্ডিংয়ের পাশে আমাকে বাসা নিতে হবে। এইটার জন্য আমি কয়েকজনকে লাগাই রাখছি, যে এই বিল্ডিংয়ের সব জায়গায় ঘুরেছি, ঘোরার পর দেখেছি যে কোন জায়গায় মানে কমিউনিকেশন ভালো। কমিউনিকেশন দেখলাম যে এই বিল্ডিংটাই আমার কাছে সব থেকে ভালো মনে হয়। তখন এখানে বাসাটা ঠিক করা হলো। ঠিক করে আমি 2022 সালের ফেব্রুয়ারি 6 তারিখে আমি বাসায় উঠে গেলাম ফ্যামিলি সহ।
উঠেছে আমি সকাল 10টার সময় অফিসে আসতাম, রাত 10টা 11টা, অনেক সময় 12টায় আমি অফিস থেকে বের হতাম। আগে আসতাম আর সবার পরে যেতাম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, ধরেন ডিএমডির সাথে কথা বলেছি, এমডির সাথে কথা বলেছি, চেয়ারম্যানের সাথে কথা বলেছি, এদের কথা অনেক মিষ্টি, ভালো। বাস্তবতা ভিতরের কী আছে এটা হলো জানা যাবে, যত মিশা হবে তত ভিতরের বিষয়গুলো জানা যাবে। আমার মূলত এই টেন্ডেন্সিটা ছিল যে আমি টাকা আনবো আমার আত্মীয় স্বজন অথবা পরিচিত জন, যেহেতু আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, প্রিভিয়াস ধরা খার সব থেকে বড় ধরা আমি খেয়ে বসে আছি, বা আমি মানুষকে গচ্ছাও দিয়েছি, টাকাও দিয়েছি, এই জায়গায় নতুন করে এই ধরনের কোনো প্রবলেম যেন না হতে হয়। তাদের প্ল্যান ভালো, সব কিছু ভালো, মানে এই ব্যক্তিগুলো কেমন, এই ব্যক্তিগুলো সম্পর্কে স্টাডি করার জন্যই মূলত আমি পাশের বাসায়, পাশের বিল্ডিংয়ে আমার ফ্ল্যাট নেয় এবং সবার আগে আসে এবং সবার পরে যায়। আমি অফিসে যখন সবার আগে আসি তখন তো তাদের সাথে কথাবার্তা বলে, দেখবেন যে একসময় আমি যখন আমার সাথে বসবেন তখন আমি একা, তখন দেখবেন যে অনেক ভিতরের কথা কিন্তু আপনাদের সামনে বলে দিই, বা আপনিও দেখবেন যে এরকম বলবেন, এটাই কিন্তু বাস্তবতা। শুধু এইটার জন্য, জানার জন্য আমি আগে আসতাম আর যেতাম পরে। ওই ঠিক পরে সবাই চলে যাওয়ার পরে যখন নিজেরা খোঁজ গল্প করা হয় তখন কি ভিতরের কথাগুলো আসে। এই ভিতরের কথাগুলো আমি যখন এমডি, ডিএমডি এবং চেয়ারম্যান তিনজনের বিষয়গুলো আমি যখন জেনে গেলাম, জেনে যাওয়ার পরে আমার এবার ফুল ফোকাসে আমি কাজ শুরু করে দিলাম, ফুল ফোকাসে কাজ শুরু করে দিলাম, ফুল ফোকাসে কাজ শুরু করে আজকে দেখেন আল্লাহ রহমতে আপনার দোয়ায় আমি এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এরিয়া ম্যানেজার, আরএসএম, এএসএম ম্যানেজার, এনএসএম, জিএম, এডি, আল্লাহ সব দিয়েছে। আল্লাহ রহমতে আপনাদের দোয়াই আপনার মানে আমার ওয়াইফ জেনারেল ম্যানেজার হবে, আর সম্ভবত 2,44,00,000 টাকা শর্ট আছে, আর 2,44,00,000 টাকা হইলেই আমার ওয়াইফ জেনারেল ম্যানেজার হবে, জিএম হয়ে যাবে। জিএম হলে কী পাবে দেখেন, একটা 50 লাখ টাকা পাবে ইনস্ট্যান্ট, প্রত্যেক সপ্তাহে 2 লাখ টাকা করে স্যালারি, মাসে 8 লাখ টাকা স্যালারি। আমার এই রাধুন নামে যে একটা অ্যাকাউন্ট দেখবেন যে এনএসএম হয়েছে, ওটা কিন্তু রাধুন না, এটা আমার। এইটাও কিন্তু এখন জিএম এর পথে আছে, জিএম এর কাছাকাছি। জিএম হওয়ার জন্য একটা লিঙ্ক কমপ্লিট, আর একটা লিঙ্ক থেকে দরকার আমার মাত্র 3 কোটি, আর একটা লিঙ্কে একটা বড় সেলসের 20 কোটি টাকার একটা কথাবার্তা হচ্ছে, ওইটা যদি আসে তাহলে ওইটাও জিএম হয়ে যাবে। তাহলে এবার ওই টাকার স্যালারি কত, আরও 8 লাখ। এখানে বাবির কত, 8 লাখ, আমার কত, 12 লাখ। তাহলে 8 8 16 আর 12, এই কয় টাকা শুধু স্যালারি। এখন আমি তখন স্বপ্ন দেখেছিলাম যে আমি এই রকম ইনকাম করব, মানে আমার ইনকাম হতে হবে মান্থলি কম করে 50 লক্ষ টাকা ইনকাম হতে হবে। যার কারণে কিন্তু আমি ওই 8 লাখ টাকা ছেড়ে আসছি, মানে মান্থলি ফিক্সড 8 লাখ টাকা ছেড়ে আসছি, যে এখানে আমার 50 লাখ টাকা মাসে ইনকাম হতে হবে। আল্লাহর রহমতে কি সেটা হচ্ছে না? এবার ইনকাম হচ্ছে, ইনকাম হচ্ছে, রিসেল হচ্ছে, ইনকাম হচ্ছে, রাইট। একটা বিষয় কনসার্নের জায়গায়, সেটা হচ্ছে এই যে যে প্রতিষ্ঠানটা চলছে আসলে কিসের উপর ভিত্তি করে চলছে, এই প্রতিষ্ঠান স্ট্রেংথটা কী, এই প্রতিষ্ঠানের পজিশনটা কী। দেখেন এই প্রতিষ্ঠান প্রথম আমি যখন শুরু করেছিলাম তখন এটার আপনার 15 মাসের প্ল্যান ছিল, 15 মাসে ডাবল ছিল, পরবর্তীতে এটা ছিল 24 মাসে ডাবল, তার পরবর্তী 30 মাস, এখন কিন্তু 36 মাস চলছে। 100% কনফার্ম থাকে, শুধুমাত্র এই রমজানের জন্যই হয়তো বা আগামী মাসটা বাড়াইতে পারি, শুধু রমজানের জন্য, কোনো ক্রমে এরপরে আর 1 সেকেন্ডের জন্য বাড়বে না, ঠিক আছে, মানে এটা 100% কনফার্ম। শুধু আমরা বহু কিছু চাই, মানে আমি আমাকে কথা বলতে না, তাহলে কি 100% কনফার্ম থাকেন যে এটা কি আর বাড়বে না, শুধু রমজানের জন্য হয়তো বা আগামী মাস কি বাড়তে পারে, যেহেতু রমজান, রোজা, সরি ঈদ আছে, বন্ধু আছে, এই সমস্ত ইসে চেয়ারম্যান সাহেবকে আশা করি বুঝাইতে পারব। তাহলে ধরে নেন যে আগামী মাসটায় এই 30 মাসের প্রজেক্টটা আছে। তারপরও দেখেন আমরা 30 মাসের প্রজেক্টটা করেছি, আমরা অলওয়েজ আমাদের এই প্রতিষ্ঠান থেকে পে আউট সিস্টেমটা আছে কন্ট্রোল। আপনার ইনকাম আছে 2 লাখ টাকা, আপনি যদি 2.5 লাখ টাকা খরচ করেন আপনি চলতে পারবেন? আপনার ফ্যামিলির পিছনে দেখবেন কিছু কিছু বউ আছে না, রাক্ষুসে বউ, এই রাক্ষুসে বউর জন্য কি ওই পুরুষগুলোর আত্মহত্যা করা লাগে না, পুরুষগুলো মরে না, ঠিক আছে না? এইরকম রাক্ষুসের যদি কেউ থাকে তাহলে তো ওই প্রতিষ্ঠান টিকবে না। এই প্রতিষ্ঠানের সবসময়ের জন্য হচ্ছে যে মানে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা। দেখেন আমাদের ব্যয় হয় কতটুকু, স্পর্ধায় কত পার্সেন্ট, 3%, স্পর্ধায় 3%, র্যাঙ্ক রিওয়ার্ডস যখন ডিরেক্টর পর্যন্ত হবে তখন যাবে 5%, এখন 5% যায় না, আরও কম যায়, তাও ধরে নেন 5%, তাহলে কত, 8%। স্যালারি যায় 10.5%, স্যালারি যায় আছে 10.5%, 18.5, আর এজেন্ট কমিশন আছে 1.5%, 20%।
এই 20% মূলত আছে আমাদের পে আউট। এবার আসেন, এই 20% আমাদের মূলত খরচ। এবার দেখেন এই 20% থেকে আরেকটা কোম্পানির ইনকাম আছে, কি বলতো? আমরা পে আউট করতেছি 20%, কিন্তু আপনাদের যে কোনো উইথড্রলের উপরে 10% সার্ভিস চার্জ কাটা হয়। যে কোনো উইথড্রলের উপরে 10% সার্ভিস চার্জ কাটা হয়। এই সার্ভিস চার্জটাকে আবার এখানে যোগ হয়ে যাচ্ছে না? তারপরও আমি ধরে নিলাম 20% খরচ আছে। এবার আসেন, পৃথিবীতে যত কোম্পানি আছে, যত মার্কেটিং কোম্পানি আছে, তাদের মিনিমাম 30 থেকে 45% খরচ না করলে একটা প্রতিষ্ঠান চলে না। মিনিমাম 35 থেকে 45 বা 30 থেকে 45% খরচ না করলে প্রতিষ্ঠান চলে না। একমাত্র কোম্পানি বাংলাদেশের ইতিহাসে আমরা যে একবারে সীমিত খরচ করে এই প্রতিষ্ঠান চালাচ্ছি। তাহলে আসেন, তাহলে এই প্রতিষ্ঠানের ইনকামের উৎস কোথায়? মানে একটা হচ্ছে ব্যয়ের উৎসটা, তো বুঝতে পেরেছেন যে ব্যয় হচ্ছে সর্বসাকুল্যে 20%। এবার দেখেন ইনকামের উৎসটা কোথায়। মূলত আমাদের এই প্রতিষ্ঠানের প্রধান ইনকামের উৎসটা আছে ই লার্নিং অ্যান্ড আর্নিং। প্রধান মানে এর আগে ছিল প্রধান, এখন কিন্তু আমরাই এখন স্বতন্ত্র। ই লার্নিং অ্যান্ড আর্নিং আছে আমাদের প্রধান ইনকামের উৎস। ই লার্নিং অ্যান্ড আর্নিং প্রধান ইনকামের উৎস, অর্থাৎ আমরা প্রথম যে কাজটা পাই 47.5 কোটি টাকা, 47.5 কোটি টাকার 16টা জেলায়। এই কাজে অর্থাৎ এই প্রশিক্ষণে এসে 100 টাকা লাভ হয়। 100 টাকা খরচ করলে 100 টাকা লাভ হয়, কারণ এটা 3 মাসের প্রজেক্ট। 3 মাসের মানে প্রত্যেকটা কোর্স আছে 3 মাসের জন্য। এই 3 মাস প্লাস আর 3 মাস সর্বসাকুল্যে বিল পাওয়া থেকে শুরু করে সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে সব দিয়ে ধরেন আরও 3 মাস, তাহলে যাই কত 6 মাস। তাহলে 6 মাসে 100 টাকা লাভ। 1,60,000 করে টাকা দেওয়া আছে একটা স্টুডেন্ট বলো সরকার। খরচ ব্যয়ের মধ্যে সর্বসাকুল্যে 55,000 টাকা। সর্বসাকুল্যে একবারে টিচারের বেতন থেকে শুরু করে ওই যে ওদের 200 টাকা ভাতা টাতা শুরু করে সব দিয়ে 55,000 টাকার মতো খরচ। বাকি টাকাটাই কিন্তু ইনকাম, বাকি টাকাটাই কিন্তু প্রফিট। তাহলে এইটা গেল আমাদের ই লার্নিং অ্যান্ড আর্নিং। 47.5 কোটি টাকার প্রজেক্ট দিয়ে শুরু, পরবর্তী 300 কোটি টাকার প্রজেক্ট। তাহলে 300 কোটি টাকার প্রজেক্টে আমাদের প্রফিট কত? 150 কোটি টাকা। এখন আমরা যে প্রজেক্টটা পেয়েছি সেটা 11,796 কোটি টাকা। কত টাকা প্রফিট? ন্যূনতম 4,000 কোটি। মানে একবার আমি মানে সর্বনিম্ন ধরলাম যে ন্যূনতম 4,000 থেকে 5,000 কোটি টাকা প্রফিট। মূলত ওইটা হচ্ছে বেকআপ, ওইটা হচ্ছে আমাদের বেকআপ, মানে গভর্নমেন্ট প্রজেক্ট বেকআপ। এবার আসেন, আমরা প্রমিস মার্ট কী করেছি? প্রমিস মার্ট কী করেছি? প্রমিস মার্ট প্রমিস গ্রুপের একটা কনসার্ন, ই কমার্স একটা প্রতিষ্ঠান। মূলত আমরা চায়না থেকে বিভিন্ন পণ্য আমদানি করে ট্রেডিশনাল মার্কেটে বিক্রি করে থাকি। এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। এখন এইখানের ইনকাম দিয়ে আমরা কী কী করেছি দেখেন। এইখানের ইনকাম দিয়ে আমরা করেছি প্রমিস অ্যাসেটস লিমিটেড। ইতিমধ্যে কত জায়গায় প্রজেক্ট হয়েছে দেখেছেন আপনারা। আমাদের প্রত্যেকটাই কিন্তু স্বতন্ত্র, আপনারা চাইলে সব প্রত্যেকটা জায়গায় যেয়ে দেখে আসতে পারবেন। যে আমার কাছে শুনলেন এটার উপরেই বিশ্বাস করে থাকবেন? নো। যদি মনে করেন আপনি নওগাঁ প্রজেক্ট দেখতে যাবেন যান, আপনি যদি মনে করেন যে গোসাইরহাট প্রজেক্ট দেখতে যাবেন যান, আপনি কক্সবাজার, আমরা অলরেডি একটা চলতে, আমাদের একটা সামনে একটা আছে যে আমরা আমাদের কোর কমিটি নিয়ে কক্সবাজার প্রজেক্ট ভিজিট করব, ঠিক আছে। তারপরে আমরা রিজদাতে তো আমরা গিয়েছি। তাহলে আমাদের এই প্রমিস অ্যাসেটস লিমিটেড টোটালটাই হচ্ছে এই প্রমিস মার্টের ইনকামের টাকা দিয়ে এই প্রতিষ্ঠানটা করে, ঠিক আছে। ওইটাই কতগুলো প্রজেক্ট চলছে সেটা তো আপনারা জানেন। এবার সে পাইকারি হাট, পাইকারি হাটটা টোটালি প্রমিস মার্টের একটা কনসার্ন। পাইকারি হাটের টোটাল যে বিজনেসটা পুরোটাই চলছে আপনার প্রমিস মার্টের কনসার্ন, প্রফিটের টাকা দিয়ে করা। তারপরে আছে প্রমিস ফুটওয়্যার লিমিটেড। প্রমিস ফুটওয়্যার লিমিটেডটাও কি প্রমিস মার্টের একটা সিস্টেম কনসার্ন, ঠিক আছে। এটাও কীভাবে ব্যবসা চলছে সেটা তো আপনারা দেখছেন। তারপরে রিজদা, রিজদা রিজদার যে 50% শেয়ার, এটাও আমাদের এই প্রমিস মার্টের অংশীদার। তাহলে প্রমিস মার্ট কিন্তু এখন একক কোনো প্রতিষ্ঠান না, প্রমিস মার্টেরই কিন্তু কয়েকটা কনসার্ন ইতিমধ্যে কি আমাদের যোগ হয়েছে। তাহলে এইটার অ্যাসেট আছে কত? এইটার অ্যাসেট আছে কত? প্রমিস অ্যাসেট প্লাস আকাশ, এই সমস্ত প্রতিষ্ঠান মিলে আমরা হিসাব করে দেখেছি প্রায় 460 কোটি টাকার মতো আমাদের অ্যাসেট আছে। এই মুহূর্তে আমাদের 460 কোটি টাকার মতো শুধুমাত্র অ্যাসেট আছে এই প্রতিষ্ঠানগুলো, ঠিক আছে। এবার আসেন, আমাদের এখানে এই পর্যন্ত রিসেল হয়েছে কত টাকা? আমাদের এখানে এই পর্যন্ত রিসেল হয়েছে কত টাকা? আমার টিমে এই পর্যন্ত রিসেল হয়েছে আছে 160 কোটি টাকা। টোটাল আমার টিমে এই পর্যন্ত রিসেল হয়েছে 160 কোটি টাকা। এবার আমাদের এটা তো এখনও ইডি হয় না, কে?
হামিদ ভাই এখনো কিন্তু ইডি হয় নাই, ধরেন তার টিমে যেহেতু সুজিতদা আছে, ধরেন আরও হয়েছে 200 কোটি টাকা, এই কিন্তু সেলস, মানে মূল লিডার কিন্তু এই দুজন, মানে মূল লিডার প্রতিষ্ঠানে কিন্তু আমি আর হামিদ ভাই, আমাদের এই হিসাব করলে কিন্তু আপনার সেলস হয়ে যাচ্ছে, কারণ এখান থেকেই তো আপনাদের প্রত্যেকের সেলস, মানে আমার সেলসের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকের সেলস আছে, তাই না? আর ইন্ডিভিজুয়াল আলাদা হিসাব করার দরকার নেই, তাহলে 160 আর ওই জায়গায় ধরেন আরো 200, কত 360 কোটি টাকা, ধরেন আদার সব লিঙ্ক মিলাই ধরেন আর আছে 100 কোটি টাকা, তাহলে কত কোটি টাকা হলো? 460 কোটি টাকা আমাদের কি এই পর্যন্ত এখানে রিসেল হয়েছে। এবার আসেন 15 মাসে যারা রিসেল করেছে তারা কি আর টাকা পাবে? তাদের টাকা পরিশোধ এই 460 কোটি টাকার মধ্যে কি ওই টাকা ধরা আছে? আছে। বিনিয়োগটা ধরা আছে না? বুঝে বলবো, মানে আজকাল আপনার রিয়েল তথ্য পাচ্ছেন, আর এইভাবে বসে এই জন্য মনোযোগ সহকারে শুনে তথ্যগুলো নেন, তাহলেই বুঝবেন যে প্রতিষ্ঠানের পজিশনটা কি বা ভবিষ্যৎটা কি। তাহলে 15 মাসের টাকা শেষ হয়ে গিয়েছে, 24 মাসে যারা রিসেল করেছে কেউ কোনো টাকা পাবে? সমস্ত টাকা পরিশোধ। 30 মাসে যারা রিসেল করেছে, আমি রিসেল করেছি 100% পরিশোধ হয়েছে আমারগুলো, মানে আমি পার্সোনালি 30 মাসে করেছিলাম এরকম প্রায় 100% ক্লোজ, তার মানে 30 মাসে যারা রিসেল করেছে নিয়ার অ্যাবাউট 80% ক্লোজ, কারণ প্রথম পর্যায়ে যারা করেছে তারা পেয়ে গেছে, এর পরের স্টেপে যারা করেছে পেয়ে গেছে, এগুলো টাকা কি সব পরিশোধ হয়ে গেছে না? তাহলে আমার টোটাল অ্যামাউন্ট 460 কোটি টাকা, আমার 15 মাসের টাকা পরিশোধ, 24 মাসের টাকা পরিশোধ, 30 মাসের টাকা নিয়ার অ্যাবাউট 80% পরিশোধ। তাহলে আমরা এখন হিসাব করে দেখেছি সর্বসাকুল্যে আমার কোম্পানি যদি কালকে যদি বন্ধ করে, তাহলে আমার সর্বসাকুল্যে 160 থেকে 175 কোটি টাকা যদি দিয়ে দিই, তাহলে আমার এখনো কি লাইবিলিটিস থাকে না। যদি আমরা বন্ধ করে দিই, যদি মনে করি যে আমরা রিসেল নেবো না, কালকে থেকে কোম্পানি বন্ধ করে দেবো, তাহলে আমার 160 থেকে 175 কোটি টাকা টোটাল খরচ হবে। 160 থেকে 175 কোটি টাকা আমার দেওয়ার পরে আমার আর কোনো পাওনাদার থাকবে না। সরি একটু, হ্যাঁ অর্ডার দিছে টাকা পাঠায় আপনাদের স্যালারি 75 কোটি টাকা আমাদের দিয়ে আছে। আমাদের অ্যাসেট আছে কত কোটি টাকা? 460 কোটি টাকা শুধুমাত্র আমাদের অ্যাসেট আছে। বাট আমরা যদি বন্ধ করে দিই যে কালকে থেকে আমরা আর 1 টাকাও নিব না, প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেবো, তাহলে আছে 175 কোটি টাকা যাবে। এবার আমরা যদি মনে করি যে মূলধন দিব না, পুরো টাকাটাই এভাবে দিব, তাহলে যাবে 300 কোটি টাকা, মানে মূলধন দিয়ে পিতাই দিব না, মানে প্রতি মাসে মাসে যে টাকা পাওয়ার কথা সেইভাবে যদি দিই, তাহলে লাগবে কত কোটি টাকা? তাহলে লাগবে 300 কোটি টাকা। তাহলে 300 কোটি টাকা দেওয়ার পরেও কি আরো 160 কোটি টাকা কোম্পানির প্রফিট আছে না? কোম্পানি আরো অ্যাসেট আছে না? আরো 160 কোটি টাকা। আমি কিন্তু ই লার্নিং আর আর্নিং বাদ দিয়েছি, ই লার্নিং আর আর্নিং কিন্তু ধরি নাই। ই লার্নিং আর আর্নিং এর তো আমাদের পার্ট আছে, আর ই লার্নিং আর আর্নিং শুরু হয়েছে তো আমাদের ই দিয়ে, তাদের সাথে কিন্তু আমাদের এমবিও করা আছে, সেটা আমি বাদ রেখেছি, ওটা রিজার্ভ রেখেছি। ঠিক আছে, ওই বাংলাদেশ ব্যাংকের যে আপনার রিজার্ভের মতো ওটা মনে করেন আমরা রিজার্ভ রেখেছি। জাস্ট এইটাও যদি ধরি, তারপরে আমাদের কি 160 কোটি টাকা কি আমরা প্লাসে আছি, যদি পুরো টাকা সবাই লাভ আসল সহ দিই। আর যদি শুধুমাত্র আমরা বন্ধ করে যদি মানুষকে ডাইকে বলছে যাদের ক্যাপিটাল নিয়ে যান, সালাম দেবে নাকি অখুশি হবে? সালাম দেবে না, যে কোনো কোম্পানিতে জীবনে একটা টাকা পায় না আর আমরা মূলধন দিয়ে দিচ্ছি, তার মানে কি আমাদের 175 কোটি টাকা দিলে কিন্তু পরিশোধ হয়ে যায়, ডেকে ডেকে যদি টাকা দিই। কিন্তু আমরা সেটা করবো না, সেটা আমরা করবো না। কেন করবো না? আজকে আপনারা আছেন বিধায়ী কিন্তু এই প্রতিষ্ঠানটা এত বড় হচ্ছে। আপনারা আছেন বিধায়ী কিন্তু এই প্রতিষ্ঠানে কোন কোন কনসার্ন কোথায় কোথায় আছে আপনারা মানুষের কাছে মানে প্রকাশ করতেছেন। এই যে সবাই আছে বিধায়ী না, ওই যে ওনার এলাকা সেই মানে প্রত্যন্ত অঞ্চলের একজন ভদ্রলোক ফোন দিয়ে বলেছে যে প্রবীণ ভাট সম্পর্কে জানো কিনা, বা প্রবীণ ভাটের দাওয়াত দিয়েছে। আপনি দেখবেন, কল্পনাও করতে পারবেন এমন কিছু লোক আপনাকে দাওয়াত দিচ্ছে যাদেরকে আপনি মানে আপনার ধারণাই আসবে না যে এই সমস্ত লোক এই প্রতিষ্ঠান কথা জানতে পারে। আমাদের চিন্তা ভাবনা এই 26 সালের ভিতরে, এই 2026 সালের ভিতরে বাংলাদেশের তো আপনার প্রত্যেকটা থানা লেভেলে আমাদের অফিস কমপ্লিট করবে ইনশাআল্লাহ। এই 26 সালের ভিতরে প্রত্যেকটা থানা আমাদের অফিস কমপ্লিট হবে। এর পরের বছরে আমাদের মানে অলরেডি বর্তমান সরকারের সাথে কথাবার্তা চলতেছে, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে এটা পৌঁছে যাবে, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে এটা পৌঁছাবে। তাহলে আমরা জেলা পর্যায়ে ইতিমধ্যে পৌঁছাইছি, থানা লেভেলের জন্য আমরা ইতিমধ্যে কাজ পেয়ে গিয়েছি। এরপরে 30,000 কোটি টাকার কাজ আসতেছে ইউনিয়ন পর্যায়ে, 30,000 কোটি টাকার কাজ আছে। ওইটাও কি বলছি, ওই রিজার্ভের কথা বলতেছি, কিন্তু মানে যেটা আমার অ্যাসেট না, ওটা আলাদা রেখে দিয়েছি সেটার কথা। এইবার আসেন, ধরেন আমার কোনো কিছুই নাই, আমার 460 কোটি টাকা অ্যাসেট এটাও নাই, এখন মনে করেন আমরা লেভেলে আছি, ধরে নেন আমরা লেভেলে আছি,
তাহলে কি আছে দেখেন, আপনি 1 লাখ টাকা রিসেল করেছেন, 20% টাকা পে আউট হয়েছে, খরচ হয়েছে, থাকলো কত টাকা? 80,000 টাকা। এই 80,000 টাকায় আপনি যে কোনো বিজনেস, আপনি পণ্য কিনবেন বিক্রি করবেন, কিনবেন বিক্রি করবেন, যদি কেউ ব্যবসা করে থাকেন তাহলে বুঝবেন, আপনি পুরো 1 মাস এটাকে ইউটিলাইজ করবেন, 1 মাস এটাকে রুলিং করবেন, কত পার্সেন্ট প্রফিট করতে পারবেন? মানে যে যে বিজনেস বলবেন সেটার কথাই বলেন, মানে মিনিমাম কি 10% প্রফিট করা যাবে না? একবারে মিনিমাম 10% প্রফিট করা যাবে না? যদি 80,000 টাকা 10% প্রফিট হয়, কত টাকা হয়? 8,000 টাকা হয়। 8,000 টাকা থেকে আমরা একজন মানুষকে দিচ্ছি কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা দিচ্ছি। যদি এই প্ল্যানেও ধরেন তাহলে কত? 6,000 টাকা। তাহলে 8,000 মাইনাস 6,000, আরও থাকে কত? 2,000 টাকা। আমি যে 6,000 টাকা দিলাম এর ভিতর কী কী আছে? লাভ আছে এবং আসল আছে। আমি যে 6,000 টাকা দিলাম কোন টাকা থেকে দিচ্ছি? আপনার টাকার এগেনস্টে যে প্রফিট করেছি সেই প্রফিট দিয়ে দিচ্ছি। 6,000 ইন্টু 30, 1,80,000 টাকা পরিশোধ। আমি প্রত্যেক মাসে 6,000 টাকা দিচ্ছি আপনার টাকার প্রফিট দিয়ে, তাহলে আপনার টাকাটা 36 মাস মানে 30 মাস পরে যে কোথায় যাবে? পুরো টাকাটা কোম্পানি ক্যাপিটাল হচ্ছে, পুরো 80,000 টাকা কি কোম্পানি ক্যাপিটাল হচ্ছে। আমরা আপনার টাকা দিয়ে বিজনেস করে করে আপনার টাকা পরিশোধ করে দিয়েছি, একটা পর্যায়ে যে আপনার টাকা কি কোম্পানির ক্যাপিটালে পরিণত হচ্ছে, যার ফলশ্রুতিতে এতগুলো প্রতিষ্ঠান করা সম্ভব হয়েছে। তাহলে এই প্রতিষ্ঠান ক্লোজ হবে না প্রতিষ্ঠান চলতে থাকবে? মানে এলে আমাদের মানে নিজস্ব ব্র্যান্ড দিয়েই বলেন যে এই প্রতিষ্ঠান চলবে না বন্ধ হবে। এখন আসেন, আপনারা যদি দেখতেন যে আমাদের কোনো প্রতি নাই, এই যে দেখেন আপনার মাথার উপরে ঘুরতেছে যে ফ্যানটা, এটা তো আমাদের নিজস্ব ফ্যান, মানে নিজস্ব পণ্য। সরি, মেগা স্টারটাও তো আমাদের প্রতিষ্ঠান, এটা তো বলতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে এই যে পণ্যটা, এই পণ্যটাই আপনার এই প্রোডাকশন বেস পণ্যগুলো আপনার 100% লাভ। মানে এই একটা ফ্যান বিক্রি করে যে টাকা খরচ হয়, মানে পাইকারিতে বিক্রি করলে ওই সেম প্রফিট। প্রোডাক্টটার সর্বোচ্চ মার্কেট ভ্যালু কত আছে? 20 টাকা। বাট একটা সিস্টেমে নিতে গেলে আপনার এটার দাম দিতে হবে 220 টাকা। তাহলে এটা কি হলো? কি বিক্রি হলো এখানে? সিস্টেম। তাহলে সিস্টেম বিক্রি করলেই সেটা পিরামিড ফরম্যাটে চলে যায়। যে আপনি সিস্টেম বিক্রি করছেন, উনি ফাইনালি হচ্ছে এই প্রোডাক্টটা আইওস ওনাকে কিনতে হয়েছে, বাধ্য হয়েছে কিনতে। ক্লিয়ার স্যার? ব্যাপারটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আপনার দরকার হচ্ছে সিস্টেমে ঢোকা। এবার এটার জন্য কত টাকা চলে গেল এটা দেখার বিষয় না, আপনাকে একটা নামমাত্র প্রোডাক্ট দিলাম যে প্রোডাক্টটার